স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের, আমাদের সেনাবাহিনীদের, যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায়। সো যেহেতু তারা সেফ কাস্টডিতে, আমি তখন রিকোয়েস্ট করলাম কর্তব্যরত পুলিশ বাহিনীর সদস্যকে হত্যা করে। এটা কি মানবিক? এটা কি মানবিক? মধ্যযুগীয় নির্মমতাকে হার মানিয়ে বেহায়া, যদি বেহায়া না চিনে থাকেন তাহলে বাংলাদেশের বাঙালিদের একটু চিনে রাখেন। তারা হচ্ছে পৃথিবীর সর্বনিকৃষ্ট বেহায়া জাতি। সেই বেহায়া জাতি হচ্ছে বাংলাদেশের বাঙালি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিস্তারিতের প্রথম অংশেই সোহেল তাজ উনি এক কথাই বলেছেন যে যদি আর একটা গুলি ছাত্রদের উপর চলে তাহলে আপনাদের সাথে আমি যে কোনো কৌশলে লাগতে চাই। কিন্তু কে বললেন? সোহেল তাজ কেন আজকে কোটা আন্দোলনের পক্ষে, ছাত্রদের পক্ষে কথা বলছেন? এদিকে বিশেষ করে আমাদের বাংলাদেশের আরেকজন মন্ত্রী ওবায়দুল কাদের উনি বলেছেন যে ছাত্ররা আমার নিরীহ পুলিশদেরকে মেরে গাছে লটকিয়ে থুয়েছে। এটা কি কাজ? এটা কোন ধরনের নিয়ম, কোন ধরনের নীতি? এদিকে বাংলাদেশে এক নারী জার্মান থেকে উনি বলেছেন যে বাংলাদেশের মানুষ যারা আছে বেঈমান, মির্জাফর, প্রতারক। কিন্তু কেন দেশকে নিয়ে, নিজের দেশকে নিয়ে এমন মন্তব্য? চলুন আমরা সোহেল তাজের কিছু কথা শুনে আসি, তারপরেই বুঝতে পারবো এর মূল কাহিনী কোথায় দাঁড়িয়েছে। স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের, আমাদের সেনাবাহিনীদের, যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায়। সো যেহেতু তারা সেফ কাস্টডিতে, আমি তখন রিকোয়েস্ট করলাম আমি তাদের সাথে দেখা করতে চাই। তো প্রতি উত্তরে আমাকে জানানো হয়েছে যে দেখা করতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমার দেখা করতে হবে তাদের সাথে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ জোহরা তাজউদ্দিনের সন্তান, এবং আমি নিজেই একজন রাজনীতিবিদ হিসেবে আমি 2 টার্ম বাংলাদেশ সংসদের সদস্য ছিলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি, এবং এখন আমি একজন সাধারণ নাগরিক। আমি আজকে এই ব্যাকগ্রাউন্ড এবং একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ডিবি অফিসে এসেছি, কারণ আমি বাংলাদেশের সকল মানুষের মতোই বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন বোধ করছি। আজকে আমরা জানি যে এখানে কোটা আন্দোলন হয়েছে, কোটা সংস্কার আন্দোলন হয়েছে, এবং এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের দেশে একটি অশান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এখানে শত শত মানুষ নিহত হয়েছে, নিরীহ 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 8, 10, 15, 16 ছাত্র, সাধারণ মানুষ সহ অনেক মানুষের প্রাণহানি হয়েছে, এবং এটা আমাদের সবাইকে ক্ষত করেছে, আমাদের বিবেককে নাড়া দিয়েছে। এই বিবেকের নাড়ার কারণেই আজকে আমি ব্যক্তিগতভাবে ডিবি অফিসে এসেছি। কেন এসেছি? আমি ডিবি প্রধানের কাছে 3টা প্রশ্ন নিয়ে এসেছিলাম। আমার প্রথম প্রশ্ন ছিল যে এই 6 জন সমন্বয়কারীকে গ্রেফতার করা হয়েছে নাকি সেফ কাস্টডিতে নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো দাবি নাই, কিন্তু যদি সেফ কাস্টডি হয়ে থাকে তাহলে আমি তাদের সাথে দেখা করতে চাই। ডিবি প্রধান আমাকে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তার কথা বলে উনি আমাকে জানিয়েছেন যে এই 6 সমন্বয়কারী যেহেতু তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল, সেই কারণে তাদেরকে সেফ কাস্টডিতে নেওয়া হয়েছে। এই কথা শুনে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কিভাবে বুঝলেন যে তারা উদ্বিগ্ন তাদের নিরাপত্তা নিয়ে? তারা কি আপনাদেরকে জানিয়েছিল, রিকোয়েস্ট করেছিল? আমাকে তখন তিনি জানিয়েছেন না, ওনারা বুঝতে পেরেছেন মনিটরিং করে। সো যেহেতু তারা সেফ কাস্টডিতে, আমি তখন রিকোয়েস্ট করলাম আমি তাদের সাথে দেখা করতে চাই। তো প্রতি উত্তরে আমাকে জানানো হয়েছে
যে দেখা করতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমার দেখা করতে হবে তাদের সাথে। আমার তৃতীয় প্রশ্ন ছিল তাদেরকে কখন সেফ কাস্টাডি থেকে মুক্তি দেওয়া হবে। এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন ওনাকে নির্দেশনা দিবেন তখনই ওনাদেরকে ছেড়ে দেওয়া হবে। সো আমার প্রশ্ন এখন, সেফ কাস্টাডি আমার জানা মতে একজন নাগরিক যদি রিকোয়েস্ট করে তাহলে সেফ কাস্টাডিতে নেওয়া যেতে পারে, কিন্তু রিকোয়েস্টের বাইরে যদি কাউকে সেফ কাস্টাডিতে নেওয়া হয় এটা কি আসলে সেফ কাস্টাডি না এটা অ্যারেস্ট? তো এটা হচ্ছে আমার প্রশ্ন। এখানে আমি আপনাদের সম্মুখে স্পষ্টভাবে বলতে চাই, এই ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি কিছুই না। ক্ষয়ক্ষতি কেন কিছু না? এই ক্ষয়ক্ষতি যেই সম্পদের ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের ট্যাক্স দিয়েই করা হয়েছে। এগুলো জনগণের সম্পদ, এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব। কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি, একটি প্রাণও কি আমরা ফেরত পাবো? এই প্রাণ কি ফিরে আসবে? আমাদের মনে রাখতে হবে। দর্শক, ইতিমধ্যে আপনারা সোহেল তাজের বক্তব্য শুনেছেন। সোহেল তাজ যে কথাগুলো বলেছে এই ছয় সমন্বয়ক নিয়ে এবং ছাত্রদেরকে গুলি চালানো নিয়ে, পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীকে উদ্দেশ্য করে যে কথা বলেছেন, এই কথাগুলা আসলে আপনারা কতটা যৌক্তিকভাবে মেনে নিচ্ছেন? কেননা এখানে সোহেল তাজ যে কথাটা বলছেন ছাত্রদের পক্ষ নিয়ে, কিন্তু বর্তমানে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলার নিয়ম অনুযায়ী এখানে ওবায়দুল কাদের সাহেব উনি আরেকটা বলেছেন যে আমার নিরীহ পুলিশগুলাকে এভাবে ছাত্ররা মেরে ফেলেছে। আসলে বাস্তবতা কোন দিকে চলে যেতে চাইছে এবং সোহেল তাদের প্রশ্নের উত্তরে যে কথাগুলা বলেছে ওবায়দুল কাদের সাহেব, সেগুলা আপনাদের কাছে কতটুকু যুক্তি মনে হয়েছে? এদিকে বাংলাদেশেরই এক স্টুডেন্ট জার্মান থেকে নিজের দেশকে কেন এইভাবে নিজেই খারাপ বলল, যা আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। কর্তব্যরত পুলিশ বাহিনীর সদস্যকে হত্যা করে, এটা কি মানবিক? এটা কি মানবিক? মধ্যযুগীয় নির্মমতাকে হার মানিয়ে যখন আগুন সন্ত্রাস লাশের উপরও নির্যাতন চালায়, ৭১-এর সেই বর্বরতা আবারও দেখাচ্ছে বিএনপি, জামাত, ৭১-এর শত্রুদেরই প্রেতাত্মা, হানাদারদের প্রেতাত্মা। আপনাদের নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে। ক্ষমতার জন্য আজকে লন্ডনে পলাতক এবং গণঅভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো। এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা, অভ্যুত্থানের উপর রাইড করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করবে, এটাই তো তাদের পরিকল্পনা। আজকে পুলিশকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে, তার লাশ গাজীপুরে উত্তরা জুয়েল মোল্লাকে হত্যা করে হাত পা বেঁধে রাস্তার উপর ফেলে রাখা হয়েছে। এগুলো করেছে আক্রমণকারীরা। আজকে অনেকে অনেক কথা বলেন, এখন ছাদ থেকে ফেলে দিয়েছে 15 জনকে। এই সব মৃত্যু কারা?
কারা দায়ী? শেখ হাসিনা যাচ্ছেন বিবেকের টানে, হৃদয়ের টানে, আপনাদের মতো মায়া কান্না করতে নয়, বিবেক আর হৃদয়ের টানে তিনি হাসপাতালে যাচ্ছেন। অতীতে যিনি রাজনৈতিক দল খুলে 111-এ সাড়া পাননি, যার বিরুদ্ধে মামলা চলমান, যিনি দেশের আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণের বিরোধিতা করেছেন, তিনি আবার সক্রিয়। আগে গোপনে করেছেন, এবার তিনিও এসেছেন প্রকাশ্যে। আমাদের বন্ধু আছে বাইরে, বাইরে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। আমাদের বিবেক আমাদেরকে চালায়, কোন বিদেশি শক্তি নয়। আজকে ইউনূস কত নির্লজ্জ, তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। শেখ হাসিনা আক্রান্ত, আক্রমণকারী নয়, তাকে থামাবে। আক্রমণকারীদের থামান, যাদের সঙ্গে আপনি আছেন। বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান ডক্টর। বেহায়া চেনেন? বেহায়া? যদি বেহায়া না চিনে থাকেন তাহলে বাংলাদেশের বাঙালিদের একটু চিনে রাখেন। তারা হচ্ছে পৃথিবীর সর্বনিকৃষ্ট বেহায়া জাতি। সেই বেহায়া জাতি হচ্ছে বাংলাদেশের বাঙালিরা। কেন বলছি এ কথা? এই যে দেখেন, কিছুদিন আগে শত শত ছাত্র মারা গেল। শুধু ছাত্র না, এই 4 বছরের একটা মেয়ে যে ছাদে খেলতে গেছিল, সে খেলতে খেলতে নাকি গুলিবিদ্ধ হয়েছে। 11 বছরের বাচ্চা, সে জানলা দিয়ে তাকায় দেখতেছিল কি অবস্থা, ঘরে বসে থাকা অবস্থায় সে গুলিবিদ্ধ হয়ে মারা গেল। এরকম শত শত মানুষ মারা গেল, দেশে এইরকম একটা সিচুয়েশন পার করলো। 5টা দিন 6টা দিনও হয় নাই, মানে ইন্টারনেট বন্ধ ছিল। ইন্টারনেট যে এমনি খুলছে, মানুষ হিড়িক দিয়ে প্রোফাইল পিকচার চেঞ্জ করা শুরু করে দিছে, কেউ হচ্ছে কভার ফটো চেঞ্জ করতেছে, ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করতেছে, খেতে যাওয়ার ছবি পোস্ট করতেছে। ভাবটা এরকম যেন দেশে কিছুই হয় নাই। এতগুলো মানুষজন মারা গেল, তাদের কাছে এগুলো আসলে কিছুই মনে হয় নাই। ভাই আমার তো কিছু হয় নাই, মানে ব্যাপারটা এরকম, আসতে পাশতে যায় উচ্ছন্ন যাক, আমি ভালো আছি, আমার কোনো সমস্যা নেই, আমি চাকরিজীবী, আমি বেতন মাস গেলে পাচ্ছি, আমার তো কোনো সমস্যা নেই। মানে এতটা বেহায়া, এতটা বেলজ্জ। আর তার থেকে বেলজ্জ কারা জানেন? এই যে যারা হচ্ছে 50,000 টাকা ডোনেশন দিয়ে এক ভিডিও দেখায় 5 লাখ টাকা ইনকাম করে, তারা কদিন পরে আবার দেখবেন ওই ভিক্ষা জুলিনি আপনাদের সামনে হাজির হয়ে যাবে। কদিন পরে আবার সেই শুরু করে দিবে নাচানাচি, কত কাহিনী, এইটা দেন সেইটা দেন, এই করেন তাই করেন, কত কাহিনী যে ফেসবুক খুললে ইউটিউব খুললে শুরু হয়ে যাবে। আর আপনারাও বেহায়া বাঙালি, আপনারা কি করবেন জানেন? ওই যে ওইগুলো তাদের ন্যাকা কথা শুনে ঠিক ঠিক তাদের জন্য একদম আহ্লাদে গদগদ হয়ে তাদের ফ্যান, তাদের কি যেন বলে ক্র্যাশ, কত কাহিনী, কত কিছু যে হয়ে যাবেন তার নেই কোনো ঠিক ঠিকানা। মানে মানুষের যা কোনো সাগেও লাগে না, যে সব কন্টেন্ট, যে সব মানুষের কথাবার্তা যা দিয়ে মানুষের বিন্দুমাত্র উপকার হয় না। শুধু তাই না, যে মানুষজন বিপদের সাথে থাকে না সেসব মানুষ আবার ফ্যান হয়ে যান আপনারা, তাদের আবার আইডিয়াল মনে করেন। মানে এমন এমন মানুষরে এমন এমন জায়গায় বসান এবং তাদের জন্য আপনারা এত পাগলামি করেন। এই যে এত মানব দরদি, মানবতার ভিডিও করে, মানবতার ফেরিওয়ালা নামে তো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নেই। সে কই সে মানবতার ফেরিওয়ালা? মানবতার ফেরিওয়ালা কি ওই মানে 20,000 টাকা 10,000 টাকা দান করে দিলাম, একজনকে বাজার করে দিলাম, মানবতার ফেরিওয়ালা হয়ে গেল? মানে বেহায়ার একটা লিমিট থাকে, আমাদের বাঙালিদের সেই বেহায়ার লিমিট নাই। এই যে আমরা দেখতেছেন না, কামলার মতো দেখাচ্ছে। আমি ভোর 4:45 বের হয়েছি, সারাদিন কাজ করে এই যে বাসায় ফিরতেছি, এই যে বাজারের ব্যাগ নিয়ে বাজার করে। এই হচ্ছে অবস্থা। এখানে
এই অবস্থায় থেকে সারাদিন কামলা খাইতেও তারপরেও জন্য কি করি, মেইলে যারা দিচ্ছেন হেল্পের জন্য কিভাবে আসবেন, কিভাবে অ্যাডমিশন কি সিস্টেম কি সবকিছু নিয়ে যারা হেল্প চাচ্ছেন সেইগুলো করতেছি। মানে এত কিছু করার পরেও আমরা এই যে হাড় ভাঙা খাটুনি খাটতেছি, ফ্যামিলিরা সাপোর্ট দিচ্ছি, নিজেরা শক্ত হয়ে দাঁড়াচ্ছি, সাথে এই যে পোলাপান যেগুলো আসতে চাচ্ছে তাদেরকে হেল্প করতেছি। আর এই বাংলাদেশে থাইকে আপনারা এইসব কাহিনী করতেছেন, এর দেখলে মানে রাগ হয় না, কি হয় জানেন, আপনাদের জন্য অনুশোচনা হয়, মনে হয় হায়রে বাঙালি, হায়রে বেহায়া জাতি, তোরা কোনোদিনই ঠিক হবি না। দর্শক, ইতিমধ্যে আপনারা 3টা ভিডিও ক্লিপ দেখেছেন এখানে, যেখানে সোহেল তাজ, যেখানে অবৈদুল কাদের সাহেব, যেখানে বাংলাদেশের এক তরুণী জার্মান থেকে যে কথাগুলো বলেছে। আসলে 3 জনের কথার মধ্যে কতটুকু যুক্তিগত আছে, আপনারা এই যুক্তিগত সঙ্গ এই কথাগুলা আপনারা নিজেরা বিবেচনা করে কমেন্ট জানাবেন। কেননা বাংলাদেশে যে ঘটনা ঘটেছে এটা একক কোনো ঘটনা নয়, সারা বাংলাদেশের জাতির ঘটনা। তবে এই ঘটনাকে নিয়ে আমরা নিজের দেশকে নিজেই খারাপ বলছি, কিন্তু কেন, এই প্রশ্নটা দাঁড়িয়ে যায়। চলুন আমরা আজকের মতো এখানেই শেষ করি, পরবর্তী ভিডিওতে আরও কিছু দেখতে পাবো।